তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ভারতের এক ধরনের যোগাযোগের ব্যাপারে জনগণের মধ্যে শক্ত বক্তব্য আছে, সন্দেহ আছে। সুতরাং সেই জায়গা থেকে এবং সেই মানুষটাকে যখন তারা এইভাবে আবার খানিকটা এন্ডোর্স করছেন, মানে আবার একটু যোগ করি, তাকে তো প্রত্যর্পণ করার কথা ছিল, তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা তো আমরা যেটা দেখতে পাইনি, আমরা যে ভিজিবল স্টেটমেন্টটা দেখেছি সেটাও অত্যন্ত মানে শক্ত ছিল। আমরা আমাদের এই ব্যাপারটা আমরা কতটা সিরিয়াসলি নেই, আমরা কতটা এই ব্যাপারটাকে এন্ডোর্স করি না সেটা ওখানে ছিল। আর রয়ের যিনি এসছেন, প্রধান এসছেন, এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন দেখছি। তিনি চায়না থেকে ঢাকায় এসছেন। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেন, পত্রিকায় সব চলে আসলো, কিন্তু এরকম কথা লিখছেন। কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন যে কথাটা আমরা সব সময় বলি যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয় বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক রিয়ালাইন, আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কে কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। সো ওইটুকু এনশিওর হলে আমাদের করতেই হবে। আসছি, উনি করছেন। জি, আগে এবং এ পর্যন্ত ইন্ডিয়াতে যেসব গভর্নমেন্ট আসছে বাংলাদেশের বাংলাদেশের ব্যাপারে তো আগামীতে চেঞ্জ হবে কিনা আই ডোন্ট নো। এখন এভাবে যে চলছে সেক্ষেত্রে এই চেঞ্জের ব্যাপারে আমাদের সরকার পরিকল্পনা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বোয়িং যে দীর্ঘ সময় যাবত ওখানে লক ছিল, বোয়িং এর রিজিওনাল ম্যানেজার এবং অফিস হচ্ছে তো তারা থাকা সত্ত্বেও তাদের বোয়িং এই ধরনের একটা অ্যাটিটিউড পুরো বাংলাদেশের সাথে গভর্নমেন্টের জন্য কি ব্যবস্থা? আচ্ছা, আমি প্রথম যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত আমাদের প্রতি কি আচরণ করবে আমি বিশ্বাস করি তারা বুঝবেন। কারণ বাংলাদেশে একটা জনগণের নির্বাচিত সরকার দায়িত্বে এসছে, ব্রুট মেজরিটি নিয়ে এসছে। জনগণের কোনো সরকার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না, ফুল স্টপ। এর মধ্যে কোনো এদিক সেদিক হবে না, হওয়ার সুযোগ নেই আসলে। এটা এরকম একটা প্রতিনিধিত্বশীল সরকারকে করতেই হবে।
সুতরাং আমি মনে করি ভারত না শুধু, ইন জেনারেল এনি কান্ট্রি যার সাথে আমরা বিভিন্ন কারণে এনগেজমেন্টে যাব, আমাদের অর্থনৈতিক কারণ আছে, আমাদের সিকিউরিটির কারণ আছে, নানান কারণে যাব আমরা, তারা এই ব্যাপারটা আসলে মাথায় নেবেন। এই জন্য আমি আশা প্রকাশ করি ভারত এই বাস্তবতাটা বুঝবেন, কারণ অন্তত তাদের পরদিন যে স্টেটমেন্টটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে এটাও খানিকটা এন্ডোর্সমেন্ট তো আছেই, যে তার বক্তব্যের সাথে তারা একমত নন নির্বাচিত সরকারের প্রতি যা যা বলা হয়েছে। বা পরবর্তীতেও আমি আশা করি জনাব ত্রিবেদী ভারতে গেছেন, তিনি নিশ্চয়ই তার সেই জায়গায় যেখানে রিপোর্ট করার কথা জানাবেন যে বাংলাদেশের অ্যাটিটিউড কি, এবং এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপেবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। আর বিমানের ব্যাপারে যেটা হয়েছে, বিমানের সাথে একটা চুক্তি আছে যে কোম্পানিটার সাথে, এটা আপনি অফিস যেখানে থাকুক না কেন, ইনফ্যাক্ট এখানে কতগুলো লিগাল ইস্যুস আছে, তাদের কাছে সেই স্পেয়ারটা ছিল না, সেই কারণে এই কষ্টটা হয়েছে। আবারও বলছি, আমি আপনার সাথে একমত যে এটা প্রতিটা ঘটনা ঘটা মানে হচ্ছে এই যে ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতি না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। না আমি যে উনি একটু প্রশ্ন এগুলো গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জবাব দিয়ে দিয়েছেন, আমি ভাবলাম আমি সেফ আছি, আজকে আমার আর এই ঝামেলায় ঢুকতে হবে না। আচ্ছা একটু বলি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, মানে যে ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়নি, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এর ছাড়াও একটা দাওয়াত আছে, তিনি যেটা বলছেন, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে, এখনো সিদ্ধান্ত হয়নি সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি, সেটা আপনারা বুঝে নিলেই হবে। মাননীয় উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। 6 মাস সরকারের 6 মাস পার হতে যাচ্ছে, হয়তো 17 তারিখ সেটাই হবে। আপনার মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। আমার প্রশ্ন, গতদিনে আপনি একটা প্রশ্ন উত্তর দিয়েছিলেন যে শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। তো আপনার এই বক্তব্যের পরে কিছু মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, সেই বিষয়ে আপনারা খতিয়ে দেখবেন কিনা, যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ ওনার বক্তব্য প্রচার করা বা কোর্টের আদেশে। আরেকটা প্রশ্ন হলো, সরকারের 6 মাস হয়েছে, এই মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ে অনেক বেশি অগ্রসর হয়েছে বলে আমি মনে করি, আমার বক্তব্য। তো আপনার মন্ত্রণালয়ের অধীনে যেসব সংস্থা আছে, যেমন পিআইবি, বাসস, বিটিবি, তারপরে প্রেস কাউন্সিল, তারপর তথ্য কমিশন, এরকম তথ্য মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এখনো সরকারের 6 মাসের পরেও শুধুমাত্র তথ্য অধিদপ্তরে মানে একটা সুন্দর কমিটি ছাড়া মানে মনে হচ্ছে যে জাতীয় সরকার ক্ষমতায়, কারণ এখনো জাতীয় নেতৃবৃন্দ ওইখানে রয়ে গেছে। এই যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, আপনারা কি সেটা মনে করেন না? না জাতীয় সরকার হিসাবে যে জাতীয় সরকার, যে বিএনপি এখানে কিছু না। আজকে তথ্য কমিশনে, তারপর আপনার প্রেস কাউন্সিলে, পিআইবিতে, বিটিভিতে, বাসসে কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, এমনকি মিডিয়াতে পরিবর্তন নাই, যার কারণে এটার খেসারত হয়তো 6 মাস পরে আপনারা দিতে যাবেন। সেই বিষয়ে আপনার মন্ত্রণালয়ের পদক্ষেপ কি হবে সেটা সুনির্দিষ্টভাবে জানতে চাই। ধন্যবাদ। তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা ব্যাপার একটু মাথায় রাখা আমাদের দরকার আছে। একটা দেশে সরকারে বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন রকম মানুষ কাজ করেন, বিভিন্ন চিন্তার মতাদর্শের মানুষ কাজ করেন, এবং তার যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে তিনি কাজ করতে পারবেন, এটা মোটামুটি একটা বেসিক জায়গা। আমরা আসলে এবার এইভাবে কথা কেন বলছি, এই আলাপগুলো কিন্তু বাংলাদেশে একসময় ছিল না। কোনো মানুষ এই দল সমর্থন করেন, কোনো মানুষ ওই দল সমর্থন করেন, কিন্তু তিনি বিভিন্ন সরকারি দায়িত্বে থাকেন। আমরা এই আলাপটা করছি কারণ আসলে এই গত 15 বছরে যা ঘটেছে সেই কারণে, এটাই হলো মূল ইস্যু। একটা নীতিগত অবস্থান সরকারের আছে, শুধু এই মন্ত্রণালয় না, বিভিন্ন মন্ত্রণালয়েই, যে খুব তাড়াহুড়ো না করা। যেই মানুষগুলো খুবই ব্র্যান্ডেড ছিলেন এবং প্রকাশ্যে ওই সরকারের সাথে অ্যালাইড ছিলেন, সেই মানুষগুলোর ব্যাপারে আপনি যদি খেয়াল করেন দেখবেন ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা আপনি বলতে পারেন খুব
ড্রাস্টিক, খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে অনেক পদক্ষেপ একসাথে। যখন ভিজিবল কখন হয়, যখন অনেক পদক্ষেপ একসাথে নেওয়া হয়। একটা উদাহরণ দিই, আপনি যখন দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে এখানে অনেকজনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা এখানে খুব দ্রুত অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, সেগুলো চোখে পড়ে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোতেও ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে, আমি জেনে বলছি পরিবর্তন হচ্ছে। মন্ত্রণালয় খুব তাড়াহুড়ো করা চেতে, মানে 180 দিনে আমরা কি পরিবর্তন করেছি আসলে সেটাই শোনা। 180 দিনের আমরা সরকার থেকে হিসাব করা হচ্ছে কি কি কাজ করছে, মানে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এটাও আপনার সাথে একমত, আমরা যদি আমাদের সাথে চিন্তার অ্যালাইন মানুষ না পাই, সেই কাজ ভবিষ্যতে ঠিকমতো হবে না। এটা চলবে, এটা চলছে, এটা চলবে। কিন্তু আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করব, আপনারাও আপনাদের মিডিয়ার জায়গা থেকে চেষ্টা করবেন অন্তত যে 180 দিনে সরকারের কি করার কথা ছিল, কতটুকু পারা হয়। জি, 180 দিন হয়তো যাদের দেখতেছেন শেখ হাসিনার দোষর, যারা শেখ হাসিনাকে ফেসিস্ট বানাতে যারা সহায়তা করছে, সেই লোকগুলা কিন্তু এইসব প্রতিষ্ঠানে এখনো দাবলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, 180 দিন পরে আপনাদের অবস্থা কোন জায়গায় যাবে? আমি বুঝতে পারছি, আমি সতর্কবার্তা গ্রহণ করছি, নিশ্চয়ই আমরা কাজ করব। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আছে, আমি এটা করে ফেলি। জি জি, মাননীয় উপদেষ্টা, আমি একটু একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আমাদের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সরকারের কাছে আপিল করেছেন যে তাকে যদি মানে নিরাপত্তা দেওয়া হয় তাহলে তিনি বাংলাদেশে এসে তার বিরুদ্ধে উত্থাপিত মামলা ফেস করতে চান। তো এ ধরনের একটি সাক্ষাৎকার থেকে বিশেষ করে সাকিব আল হাসানের মতো একটা মুখ, মানে সারা বিশ্বব্যাপী যেখানে অলরাউন্ডার, এই ধরনের একটা সাক্ষাৎকার থেকে বিদেশে আমাদের সম্পর্কে একটা ভুল ধারণাও সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে তিনি যে আপিলটা করেছেন যে তার নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে, যে তিনি তার মামলা ফেস করতে চান, এজন্য সরকারের কাছে যে নিরাপত্তা চেয়েছেন, এ বিষয়ে সরকারের। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি একটু সবসময় উত্তর দিতে দিতে, সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি কি জবাবটা দিন তো। মানে ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি আবারও বলছি, এনিবডি কেউ আছেন, উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। এবং উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে। উনি আসবেন এবং ওনার নিরাপত্তার মাধ্যমে উনি ফেস করবেন ওনার যা যা অভিযোগ আছে, এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না। এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মানে যে মানুষটা স্টিল হাসিনার সাথে অ্যালাইন হয়ে কথা বলে, সেগুলো বলবে, উই ডোন্ট কেয়ার। এটা শুধু সে না, সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বিভৎস অপরাধীটাও তার নাগরিক অধিকার যা যা পাওয়ার, সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক, তারা পাবেন, এটা ফর শিওর। যে আপনি একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে হাসিনা সরকার 5 বছর হচ্ছে 2 বছর হচ্ছে পালায় গেছে। জি, যদি 2 মিনিট আওয়ামী লীগ ফেরে, 2 মিনিট আওয়ামী লীগের যারা ভুক্তভোগী, আমি 17 বছর ভুক্তভোগী, জি, 2টা মিনিট হচ্ছে আমাদেরকে টিকে রাখতো না। এখনো বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় পক্ষ থেকে, তারপরে হচ্ছে টেলিভিশন, বিভিন্ন জায়গায় হচ্ছে দোষরা আছে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করতেছে। আমরা দেখি কিন্তু কিছু বলতে পারতেছি না। তো এটা আপনাদের ব্যবস্থা নেওয়া দরকার, ব্যবস্থা নেবেন কিনা? আমি ওই একই কথাই আপনি আবার বললেন, আমি আপনার সাথে একমত, এটা আমরা খেয়াল করব। মানে আরেকটু টিকে গেলে অস্তিত্ব থাকবে না, তালিকা সম্ভবত আমিও আছি। সো এই ঝুঁকিটা আমি আসলে নিজে বুঝি, আমি খুব ভালোভাবে বুঝি। ওই জুলাইয়ের ওই দিনগুলোতে হোয়াট হ্যাপেন্ড আমি নিজে করেছি, আমি জানি তো।
সুতরাং আমি আসলে আপনাদেরই দলে আছি, আপনি এটা মনে করবেন না যে আমি অন্য দিকে আছি। সুতরাং এটা আচ্ছা, আমি আই গট ইট আমরা জি সেইখানে আপনার এখনো গণমাধ্যমে জনমত তাদের ঘোষণা হয়ে গেছে, তারা কিন্তু নির্দ্বিধায় সূক্ষ্মভাবে কাজ করে যাচ্ছে। তারা কিন্তু শব্দের পরিবর্তন এখানে সামান্য কিছু ঘুরিয়ে দিয়ে পেয়েছে। সেই বিষয়টি আপনারা যদি এতটাই উদারমনে দেখেন, আমি আজকে আপনি মনে করতে পারেন, কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু মনে করছে না যারা আই গট দ্য পয়েন্ট। মানে আপনারা কমনলি আজকে যে কথাটা বারবার সবাই মিলে বলছেন, আমি এটা কগনিজেন্সে নিচ্ছি, আমি এটার গুরুত্ব বুঝতে পারছি। আমরা কাজ করছি না তা বলছি না, কিন্তু আমি আপনার সাথে একমত যে এটা আমরা আরেকটু এনার্জাইজ করতে হবে। আর একটা কথা একটু আপনাদের মনে রাখতে হবে প্লিজ, এটা একটু ক্লিয়ার করা দরকার। একটা প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান। ভাই যেটা বলছেন যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো মন্ত্রণালয়ের অধীনে আছে, সেগুলোর ব্যাপারে কিছু কাজ সরকারের করার থাকে, কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান। হ্যাঁ, সরকারিগুলোর কথা আসছে। তো আমরা এটুকু যেন ডিস্টিংগুইশ করি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে, সেখানে সরকার কিছু করতে যাবে, এটা আসলে সম্ভব না। জি আমাকে একটু বুঝতে হবে, দুদক কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক না। আমাদের কতগুলো সাংবিধানিক কমিশন আছে, নির্বাচন কমিশন আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে, দুদক একটা কমিশন, কিন্তু এটাও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে, আইনের মাধ্যমে তৈরি, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো করে কাজ করে। নতুন আমাদের এখন কমিশন নেই, কমিশনটা তৈরি হবে, এবং আমি এখানে সরকার থামিয়ে দেওয়ার আসলে কিছু থাকবে না। কমিশন স্বাধীনভাবে কাজ করবে, এবং আমরা এটুকু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে সরকার চায় দুদক এমনভাবে তৈরি হোক এবং দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। আমি আগেও একদিন বলেছি, দুদক শুধু আগের সরকার বা অন্য সময় কি হয়েছে আমরা সেটাও এক্সপেক্ট করি না। দুদক এই সরকারের সময়ও কেউ কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবেন, সেটা আমরা আশা করি। সুতরাং যত মামলা হচ্ছে বা যা হচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যেই দুদক গঠিত হতে যাচ্ছে। সেই দুদক নিশ্চয়ই তারা তাদের স্বাধীনভাবে এই কাজগুলো তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবেন। বিশেষ করে আচ্ছা, এক সেকেন্ড, উনি একটা প্রশ্ন করতে চাই। না, শিক্ষার মান বাড়ানোর জন্য পাশের হার কমানো হয়নি। আমরা বলছি একটা জিনিস, ন্যূনতম যোগ্যতা ছাড়া পাশ করিয়ে দেয়া বা গ্রেড দিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এটা জানিয়েছেন। এগুলো প্রত্যেকটা মাফিয়াদের টুল, যে আমি মানুষকে, বাংলাদেশের 2 লাখ মানুষ বাচ্চা, বা কখনো 2 লাখের বেশি বাচ্চা A+ পেয়েছে, মেক পিপল হ্যাপি, কিন্তু সংকট তৈরি হয়েছে। আপনি কি দেখেন নাই? আপনি এখন সার্চ করলে রিপোর্ট পাবেন, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস মার্কই পায় না 2 GPA 5 পাওয়ার পর। সো মান বাড়ানোর জন্য, আমাদের মানটা যে জায়গায় আছে আমরা সেটা আসলে দেখতে চাই। মান বাড়ানোর জন্য তো অন্য সব কাজ আছে, আমাদের টিচারদের ট্রেনিং থেকে শুরু করে কারিকুলাম, কিন্তু এই প্রবণতাও দিনের শেষে শিশুদেরকে এক অর্থে মান বাড়াতে সাহায্য করবে, কারণ তারা মনে করবে আমাকে আমার পাস, আমার গ্রেড অর্জন করে নিতে হবে। সো ওই কারণে ব্যাপারটা দীর্ঘদিন কিন্তু এই ব্যাপারে একটা মারাত্মক রকম খারাপ পরিস্থিতি চলছিল। জি, এই সরকারের পক্ষ থেকে পদক্ষেপটা কি? কারণ এখানে প্রতিদিন শত শত কোটি টাকা লেনদেন হচ্ছে, সরকার একটা করে রাজস্ব পাচ্ছে। I got it। আমি খুব বিস্তারিতভাবে ব্যবসা সম্পর্কে জানি না, আপনি জানালেন, আমি খুব দ্রুত সংশ্লিষ্ট যারা আছেন আমি তাদের কাছে জানিয়ে দেব। এবং আমি একমত যে এটা অবশ্যই সিস্টেমের মধ্যে থাকা, যাতে আমরা ট্র্যাক করতে পারি, এবং রাজস্বের ব্যাপার তো আছেই। ধন্যবাদ।
আমাদের সাংবাদিকদের জনজাতি আমি বলছি প্লিজ আমরা একটা কথা একটু বলি, আমি আবারও বলে শেষ করছি এটা, আপনাদের অনেকে প্রাইভেট প্রতিষ্ঠানেও সাংবাদিক হয়েছেন, নানান রকম অনিয়মের শিকার হয়েছে, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আপনাদের যে যে অন্যায় বা অবিচার আপনাদের উপরে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, আপনারা সেগুলো যদি নেন সেগুলো সবচেয়ে ভালো অপশন হবে। এখন সেই নিপীড়ন বা অন্যায়ের শিকার হওয়ার পরে এখন ওই প্রতিষ্ঠানগুলোতে আসলে আই রিপিট ওগুলো বেসরকারি প্রতিষ্ঠান, ওগুলোর ব্যাপারে সরকারের আসলে খুব বেশি কাজ করার স্কোপ নেই। সরকার যেটা পারে সেটা হচ্ছে আগে যা যা হয়েছিল সেই ব্যাপারে যদি আপনারা কোনো আইনগত অবস্থান নিতে যান সেই ব্যাপারে আপনাদের কোনো সাহায্য বা পাশে থাকার চেষ্টা করতে পারে। ধন্যবাদ।